নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের যে আলোচ্য টপিক সেটা হচ্ছে ভারতবর্ষের কারেন্সি রুপি ক্রমাগত ডাউনফল হচ্ছে, ডেপ্রিসিয়েট হচ্ছে এবং ভারতবর্ষের অর্থনীতিও ক্রমাগত বিপদের মধ্যে আরও তলিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে ভারতবর্ষের রুপির ঠিক কী অবস্থা, কেন এই অবস্থা, ভবিষ্যৎ কোন দিকে, অর্থনীতি কোথায় দাঁড়িয়ে রয়েছে, এই গোটা ব্যাপারটা আমরা আলোচনা করব। অবশ্যই এই কারণে এই চ্যানেলে এটা আলোচনা করছি যে জিওপলিটিক্সের সঙ্গে ভারতবর্ষের রুপির এই ডেপ্রিসিয়েশন ওতপ্রোত যুক্ত। যেহেতু আমরা এই চ্যানেলে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করি, কাজেই এই চ্যানেলে আমার মনে হয় এটা আলোচনা করা চলে। এবং অনেকে গতকালের ভিডিওতেও বলেছিলেন যে আচ্ছা, নিটের পেপার লিক নিয়ে আপনি কিছু বলেননি কেন? কারণ এটা বলার জায়গাই নয়। এই চ্যানেলটা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে। যদি নিটের পেপার লিকের সঙ্গে পৃথিবীর অন্য কোনো দেশের কোনো হাত থাকতো তাহলে নিশ্চয়ই আমরা ভিডিও করতাম, না হলে আমরা ভিডিও করতে পারি না এই চ্যানেলে। কারণ ইনস্টিটিউটের রুল অনুযায়ী আমাকে চলতে হবে। ইন্টারন্যাশনাল রিলেশনসের চ্যানেলে আমি অন্য কিছু বলতে পারি না। তবে আমাদের দেশের আভ্যন্তরীণ এই সমস্ত যে ব্যাপার, এই ব্যাপারগুলো আলোচনার জন্য আপনারা ভালোবাসেন বলেই ডিম্যান্ড করেন, দীর্ঘদিন আপনারা ডিম্যান্ড করেছিলেন, এবং সেটা আলোচনার জন্য স্কিল বাংলা নামে আমরা একটা ফেসবুক পেজ ওপেন করে নিয়েছি। সেম এই ইউটিউব চ্যানেলের যেটা নাম স্কিল বাংলা, ফেসবুক পেজেরও সেটাই নাম স্কিল বাংলা। স্কিল বাংলা ফেসবুক পেজে এই ধরনের এই নিটের পেপার লিক থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ব্যাপার, যেগুলো ভারতবর্ষের আভ্যন্তরীণ সমস্যা বা সফলতা দুদিক থেকেই, সেগুলো আমরা আলোচনা করব এবং করা শুরুও করে দিয়েছি। ফেসবুকে আপনারা সার্চ করে ফলো করে নিতে পারেন, দেখে নিতে পারেন। তো এবার আমরা শুরু করে দিই আমাদের আজকের আলোচনা। দেখুন, প্রথম ব্যাপার হলো আমরা একটু অর্থনীতির রুলটা বুঝে নিই যে কখন আমাদের দেশের যে কারেন্সি রুপি সেটা স্ট্রং হবে, কখন উইক বা দুর্বল হবে। এর মধ্যে অনেক তত্ত্বকথা কচকচানি আছে, ইকোনমির মধ্যে আমি ঢুকতে চাইছি না। খুব সোজা কথায়, একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে, যিনি ইকোনমির অবধি জানেন না তিনিও যাতে বুঝতে পারেন, আমি যদি সেভাবে বলি, খুব সহজ ব্যাপার। যে কোনো জিনিসের যদি ডিম্যান্ড বাড়ে তাহলে তার দাম বেড়ে যায়। ধরা যাক বাজারে 50 কেজি আম রয়েছে, এবার লোক চলে এসছে 1000 জন, সবাই 500 গ্রাম 1 কেজি করে আম কিনতে চায়, অত তো আমই নেই। তাহলে আম যে দাদা বিক্রি করছে বা যে দিদি বিক্রি করছেন, তিনি একটু দাম বাড়িয়ে দিতে পারে, ভালো ডিম্যান্ড, কাস্টমার অনেক আছে, কেউ না কেউ তো নিয়েই নেবে। তো ডিম্যান্ড বাড়লে দাম বাড়ে, ডিম্যান্ড কম থাকলে তখন কম দামে বিলিয়ে দিতে হয়, দাম কমে। এটা ইকোনমির সহজ রুল। কারেন্সির ক্ষেত্রেও আপনি কোনো কচকচানিতে না গিয়ে সোজা এটা বুঝে নিন, যদি ভারতীয় কারেন্সি বেশি করে লোকে কেনে তাহলে ভারতীয় কারেন্সির ডিম্যান্ড বাড়বে, ভারতীয় কারেন্সি স্ট্রং হবে। ভারতীয় কারেন্সি লোকে কেন কিনতে যাবে? কিনে কি বাড়িতে রেখে দেবে? না। ভারত থেকে যদি কোনো বিদেশের লোককে কিছু কিনতে হয় তখন ভারতীয় কারেন্সি স্ট্রং হয়। কেন? তার কারণ হচ্ছে, সোজা কথায় সহজভাবে আমরা এভাবে ভাবতে পারি, ধরা গেল বাংলাদেশ তারা ভারত থেকে কিছু একটা কিনবে, তো বাংলাদেশের কাছে তো ভারতের রুপি নেই। বাংলাদেশ আগে যাবে ইন্টারন্যাশনাল মার্কেটে, গিয়ে বলবে এ আমাকে রুপি দিন তো কিছু, তার বিনিময়ে এই বাংলাদেশের টাকা আপনি রেখে দিন। তাহলে কি গেল? বাংলাদেশের টাকা। সেটা দিয়ে তারা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কি কিনলো? ভারতের রুপি। ভারতের রুপির ডিম্যান্ড বাড়লো, ভারতের রুপি স্ট্রং হয়ে গেল। এইবার ওই রুপিটা দিয়ে বাংলাদেশ ভারতবর্ষকে এসে বলতে পারে, এই যে ভারতবর্ষ, এই যে তোমাদের রুপি, তোমরা নেবে তো, এ নাও নাও, দিয়ে আমাদেরকে তোমরা 500 লরি পেঁয়াজ পাঠাও। তাহলে ভারতবর্ষের ব্যবসায়ীরা 500 লরি পেঁয়াজ পাঠাবে বাংলাদেশে, বাংলাদেশের কাছ থেকে ভারতের রুপি বুঝে নেবে ভারতের ব্যবসায়ীরা। এবার বাংলাদেশ ভারতের রুপি কোত্থেকে পাবে? ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কিনতে যাবে। ইন্টারন্যাশনাল মার্কেটে রুপির ডিম্যান্ড বাড়বে, রুপি স্ট্রং হবে। বোঝা গেল?
ব্যাপারটা এরকম নয়, কোনো মার্কেটে কেউ টাকা কিনতে যায়, তার মেকানিজম আছে, আমি সহজ করে বললাম। এবং অনেক ক্ষেত্রেই ডলার দিয়ে এক্সচেঞ্জ হয়, তো অত ঝামেলায় আমি যাচ্ছি না। তো ভারত যদি বেশি জিনিস বিক্রি করতে পারে, এক্সপোর্ট করতে পারে, রপ্তানি করতে পারে, ভারতের রুপি স্ট্রং হবে, মোদ্দা কথায়, ওভারঅল সহজ করে। আর ভারত যদি বিদেশ থেকে বেশি জিনিস কিনে আনতে যায়, তাহলে ভারতের রুপি দুর্বল হবে। কেন? কারণ আমরা এখন বিদেশ থেকে, ধরা যাক আমেরিকা থেকে বা আরব থেকে তেল কিনবো, এবার আমরা যদি নিয়ে গিয়ে আমাদের রুপি দিয়ে দিই, ওরা তো নেবে না। আরব বলবে আমি ডলার নিই, ডলার নিয়ে এসো। ডলার আমরা কোথায় পাবো? আমরা যাব আন্তর্জাতিক মার্কেটে, গিয়ে বলবো স্যার ডলার দিন, আরবের ডলার দিয়ে আমাকে তেল কিনতে হবে। তো আমরা ডলারটা যে কিনবো, আমরা কি দিয়ে কিনবো? আমাদের রুপি দিয়ে আসবো আমরা আন্তর্জাতিক মার্কেটে। তো আন্তর্জাতিক মার্কেটে রুপির চাহিদাই নেই, রুপি আমরা আরো এক ঝুড়ি ঢেলে দিয়ে এলাম, তো মাল বেশি হয়ে গেল, রুপির ভ্যালু আরো কমে যাবে, তাই না? ধরুন আম কিনতে মার্কেটে এসছেই 50 জন, রয়েছেই 500 কেজি আম, আরো কিছু লোক এসে আম ঢেলে দিয়ে গেল মার্কেটে, তো আমের ভ্যালু আরো কমে যাবে। তার মানে আমরা বুঝলাম, আমরা যদি বিদেশ থেকে বেশি জিনিস কিনি, আমাদের রুপি তলানিতে যাবে। আমরা যদি বেশি বিক্রি করতে পারি, আমরা স্ট্রং হব। সোজা কথা বুঝে গেছি। চলুন এবার আমরা চলে যাব সেকেন্ড পয়েন্টে। এই মুহূর্তে অবস্থা কি, যে কারণে এই ভিডিওটা এই চ্যানেলে করা, জিওপলিটিক্সের দিক থেকে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ, তার মানে আমাদের যে অয়েল সাপ্লাইয়ের মেন রুট ছিল সেটা বন্ধ। তার মানে আমাদের এখন অনেক ঘুরপথে এবং অনেক সমস্যার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে আসতে হচ্ছে। তো তেলের যখন ডামাডোল চলছে, কেনার লোক অনেক, তেল সাপ্লাই হচ্ছে না বেশি, তেলের দাম বাড়বে। এই মুহূর্তে ক্রুড অয়েলের দাম প্রায় ডবল হয়ে গেছে মার্কেটে। এবার আমাদের দেশ চালাতে গেলে আমাদের তো ক্রুড অয়েল কিনতেই হবে, না হলে দেশ তো চলবেই না। কালকেই সব গাড়ি পড়ে থাকবে, কোনো গাড়িতে পেট্রোল নেই, ডিজেল নেই, তো আমাদের কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে তেল। তার মানে আমাদের ইম্পোর্ট বিল বাড়ছে। বেশি দাম দিয়ে তেল কিনছি মানে আমরা বেশি বেশি করে রুপি দিয়ে আসছি, দিয়ে বলছি ডলার দিন, ডলার দিন, দিয়ে আমরা ওই ডলারগুলো নিয়ে গিয়ে আবার তেল কিনছি। তার মানে ডলারের ডিম্যান্ড আমরাই বাড়াচ্ছি, ডলার স্ট্রং হচ্ছে, রুপি আমরাই ঢেলে ঢেলে দিয়ে আসছি, রুপি দুর্বল হচ্ছে। হলো কেন রুপি দুর্বল? এই মুহূর্তে মারাত্মক রকম ভাবে হচ্ছে। আমি যখন ভিডিও বানাচ্ছি তখন আমি রিসেন্ট দেখলাম 95.70 চলে গেছে $1 বিনিময়ে রুপির ভ্যালু। কালকে তো মনে হয় 96তেও চলে গেছিল, 100 ছুঁয়ে ফেলবে কদিনের মধ্যে। এবার এর ফলে ক্ষতিটা কি মারাত্মক আপনি ভাবুন। আগে ধরা যাক তেলের দাম ছিল 60, আপনার ক্রুড অয়েলের দাম ছিল ধরুন $60, ঠিক আছে? এইবার আমরা ধরা যাক $1 ছিল 60 রুপিতে, তাহলে আমরা দিতাম $1 জন্য 60 টাকা, $60 জন্য 3600 টাকা। টাকা মানে আমি রুপি বলছি, ঠিক আছে, ভারতীয় মুদ্রায়। আমরা 1 ব্যারেল ক্রুড অয়েল পেতে 3600 টাকা দিয়ে আসতাম। এখন এটাই হয়ে গেছে 120, তেলের দাম বেড়ে গেছে। আর উল্টো দিকে $1 ভ্যালু হয়ে গেছে 96, তাহলে এখন আমাদের দিতে হয় 120 গুণ 96, মোটামুটি ধরুন 12,000 টাকা, মোটামুটি কাছাকাছি। কত বেশি টাকা আমাদের বেরোচ্ছে বুঝতে পারছেন? আগে 3600 টাকায় যে তেলটা আমরা কিনে আনতাম, ওটা এখন আমরা 12,000 টাকায় কিনে আনি। তাহলে কি হিউজ পরিমাণ টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। তার ফলে আমাদের ইকোনমি প্রচন্ড পরিমাণে ধাক্কা খাচ্ছে। বোঝা গেল এই অবধি? থার্ড পয়েন্টে চলে আসুন। যখন ইকোনমি ধাক্কা খাচ্ছে, ভালো সময় অনেক বন্ধু এসে পাশে দাঁড়ায়, স্বার্থ যেই দেখে মুশকিলে সবাই পাশ থেকে সরে যায়। তো যারা ইনভেস্টর তারা তো নিজের স্বার্থই দেখবে, তার মধ্যে কোনো খারাপ কিছু নেই।
যেই মুহূর্তে ইনভেস্টাররা, সারা পৃথিবীর ইনভেস্টাররা, আপনি শেয়ার মার্কেটে ক টাকা লাগান, টাকা লাগায় তো পৃথিবীর বড় বড় ইনভেস্টাররা। তারা যখন দেখেছিল ইন্ডিয়ার ইকোনমি হেভি যাচ্ছে, তো তারা সব ইন্ডিয়ার শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে রেখেছিল। যখনই দেখেছে ইন্ডিয়া বিপদে, উল্টে এরাও এবার নিজেদের টাকা শেয়ার মার্কেট থেকে তুলে নিচ্ছে, শেয়ার বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, যে যা লাভ করার লাভ হয়ে গেছে, এবার ইন্ডিয়া বিপদে পড়েছে, আমরা বেরিয়ে যাই। এটাকে আমরা বলছি এফপিআই আউটফ্লো, ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের আউটফ্লো হচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে টাকা তুলে। তো এমনিতেই আপনার রুপি দুর্বল, তেলের দাম বাড়ছে, তার ফলে আরো বেশি রুপি আপনাকে খরচ করতে হচ্ছে, তো আপনার ইকোনমিও দুর্বল হচ্ছে। সেই অবস্থায় আরো বেশি করে লোক আপনার মার্কেট থেকে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, তো আপনার ইকোনমি আরো ধাক্কা খাচ্ছে, প্রত্যেকটা একে অপরকে এগিয়ে দিচ্ছে বিপদের দিকে। এবং এই অবস্থায় এফআইআই, যাদের আমরা বলি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারাও তাদের স্টক বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, যে ভাই এখানে এখন রিস্ক নিয়ে দরকার নেই। সেফটি কনসেপ্ট তাদের মাথায় বসে আছে, যে যুদ্ধ চলছে, ইকোনমি ঝামেলার মধ্যে পড়েছে, এদের এনার্জি ক্রাইসিস চলছে দেশে, এদের দেশে এই মুহূর্তে ইনভেস্ট করা হচ্ছে বোকামো। সেফ জায়গা হচ্ছে মেটাল আর আমেরিকার ডলার, কারণ মেটাল আলাদাই নিশ্চয়তা, মেটাল নিয়ে কোনো সময় আপ ডাউন হয় না, মেটালের ভ্যালু তো একই থাকে, গোল্ড সিলভার। আর আমেরিকার ডলার পৃথিবীর সব থেকে শক্তিশালী, যাই হয়ে যাক না কেন আমেরিকান আর্মি কখনো সমস্যায় পড়বে না, আমেরিকার ইকোনমি কখনো সমস্যায় পড়বে না। পড়বেই নাকি, পড়তেই পারে, বাট ইনভেস্টারদের ধারণা এটা। এবার সেই ধারণা হবার কারণ আছে, এত বছর ধরে আমেরিকা তাদের প্রুফ করেছে, তাদের রেজাল্ট দেখিয়েছে আমেরিকা, তো যার ফলে ইন্ডিয়া বিপদে। এর মধ্যে আরো বিপদ কি, সিএডি, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। এর মানে কি, এর মানে আমরা যত টাকার জিনিস কিনছি আর যত টাকার জিনিস বেচছি, সেই দুটোকে বিয়োগ করলে যা হয় সেটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। আমাদের দেশে মারাত্মক এটা। তার কারণ আমরা খুব একটা বেশি জিনিস যতটা পরিমাণে কিনি ততটা বিক্রি করতে পারছি না পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের নতুন নতুন জায়গায় বিক্রি আরো বাড়াতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আরো যত বাড়ছে ততই আমাদের রুপি দুর্বল হচ্ছে, ইকোনমি ডাউনফল হচ্ছে। তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম সহজ ভাষায়, সবার মতো করে, টেকনিক্যাল টার্মে না গিয়ে, যে কেন আমাদের রুপি এবং ইকোনমি দুর্বল হচ্ছে। এবার আমাদের সেকেন্ড পার্ট যেটা দেখতে হবে, যে এটাকে আটকানোর উপায় কি, সরকার কি করতে পারে। সরকার যেটা শর্ট টার্মে করতে পারে সেটা হচ্ছে আরবিআই কিছু অ্যাকশন নিতে পারে। আরবিআই সেই অ্যাকশন অটোমেটিক নিচ্ছে। কি অ্যাকশন? আরবিআই কি করতে পারে, আরবিআই আন্তর্জাতিক বাজারে গিয়ে বলবে, এই আমার না অনেক রুপি দরকার, রুপি দাও তো, বলে নিজেই রুপি কিনবে ডলার বিক্রি করে দিয়ে। দরকার নেই, আরবিআই রুপি নিয়ে কি করবে, বাট রুপি কেউ কিনছে না, সেই সময় নিজেই গিয়ে নিজের রুপি কিনে আনা, যাতে করে রুপির একটু ডিম্যান্ড বাড়ে। এটাকে ম্যানিপুলেশন বলা হয়, বিভিন্ন দেশ করে থাকে, এটা কোনো দুর্নীতি নয়, বাট আলটিমেটলি কোনো লাভের লাভ নেই, নিজের ফরেক্স রিজার্ভ বিক্রি করে দিয়ে রুপি কিনে এনে আমরা রুপিকে সামলাচ্ছি। আরবিআই লাস্ট এক বছরে 53 বিলিয়ন ডলার, 53 বিলিয়ন ডলার বিক্রি করে রুপি কিনে এনেছে। এইবার আপনার কাছে তো ডলার অত থাকতেও হবে বেচার জন্য, আপনি সম্পত্তি বিক্রি করে সংসার চালাচ্ছেন, তো সম্পত্তি তো একদিন শেষ হয়ে যাবে। তো আরবিআই তো এরকম যত ইচ্ছা ডলার বিক্রি করতে পারে না, তাই না? ভারতের কাছে এখনো প্রায় 700 বিলিয়ন ডলার ফরেক্স রিজার্ভ আছে, এবং ভারতবর্ষের কাছে 10 থেকে 11 মাসের ইম্পোর্ট করার মতো ব্যবস্থা করা আছে, যে ভারতবর্ষের ওয়ার্স্ট কন্ডিশন হয়ে গেলেও আমরা এখনো 10-11 মাস ইম্পোর্ট চালিয়ে সব দেশ ঠিকঠাক রাখতে পারবো। ঠিক, তো সেই নিয়ে চিন্তা নেই, মানে অন্তত এখনো অবধি নেই। এবার কথা হচ্ছে, এটা তো শর্ট টার্ম সলিউশন, এটা তো কোনো ফাইনাল সলিউশন হতে পারে না যে সম্পত্তি বেচে বেচে খাবো। আমাদের তো সংসার ঠিক মতো চালানোর জন্য ঠিকঠাক রাস্তা খুঁজে বের করতে হবে না? একটা রাস্তা এটা, যে আপনি যারা নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান আছেন, মানে প্রচুর ভারতীয় বিদেশে তো থাকেন এবং তারা বিদেশে প্রতিষ্ঠিত,
জেনারেলি ভারতীয়রা বিদেশে গেছে মানে তারা বড় চাকরি ব্যবসা ইত্যাদি করতে গেছে। অনেকে, হ্যাঁ অনেকে ছোটখাটো কাজও করেন, কিন্তু প্রচুর লোক বড় বড় পোস্টে আছে, তাদের কাছে টাকা অনেক। এবার তারা তাদের টাকা ভারতবর্ষে কেন রাখবে? তারা বিদেশেই রেখে দিয়েছে টাকা, তাকে তো কোনো সুবিধা দিতে হবে না। তো ভারত সরকার যদি তাদের বলে যে আপনারা আপনাদের টাকা ভারতবর্ষে রাখুন, আপনাদের এই ট্যাক্স লাগবে না, এক্ষুনি রাতারাতি হু হু করে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ানরা ভারতবর্ষে ইনভেস্ট করতে শুরু করে দেবে, টাকা পাঠাতে শুরু করে দেবে। তারা যদি দেখে তার সুবিধা হচ্ছে, তার ট্যাক্স মুকুব হচ্ছে বা কিছু হচ্ছে, সে নিশ্চয়ই রাখবে। সমস্যা কি আমাদের? আমাদের সমস্যা হচ্ছে তখনই দেখবেন রাতারাতি বিভিন্ন মানুষকে খেপিয়ে দেওয়া হবে, তোমার ট্যাক্স মকুব করে সরকার, বড় লোকদের ট্যাক্স মকুব করছে, এই সরকারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ডিপ স্টেট পুরো রেডি। ভারত যদি নিজের ইকোনমিকে সামলে নিতে যায়, ভারতবর্ষে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এরকম একটা ছড়িয়ে দেওয়া হবে, এবং বেশিরভাগ লোকই যেহেতু ইকোনমি বোঝে না, যে ভাই বড় লোকেরই ট্যাক্স তো ছাড় দিতে হবে, নইলে বড় লোক এখানে টাকাটা ইনভেস্ট করবে কেন? মুখের কথায় তো করবে না, কিন্তু একে বোঝানো হবে তোমার ট্যাক্স ছাড়লো, বড় লোকের ট্যাক্স ছাড়লো। বড় লোকের টাকাটা এদেশে এলে তবেই ওই টাকা দিয়ে একটা কারখানা তৈরি হতে পারবে, তবেই হাজারজন মধ্যবিত্ত বা গরিব মানুষ ওই কারখানায় কাজ করে স্যালারি পাবে, ইকোনমি ঠিক হবে, জীবন চলতে পারবে। বাট মানুষ এতটা তলিয়ে ভাবে না, বেশিরভাগ মানুষ ইকোনমি নিয়ে পড়ে না, তো মানুষকে ভুল পথে চালিত করে দেওয়া হবে। গ্যারান্টি সরকার এটা করলে দুদিনে মিলিয়ে নেবেন, এটা উল্টো ন্যারেটিভ চালানো শুরু হয়ে গেছে। থার্ড সরকারকে ধীরে সুস্থে যেটা করতে হবে, বা ধীরে সুস্থে করারও আর টাইম নেই এমন অবস্থা, ডি-ডলারাইজেশন। মানে তার মানে হচ্ছে এই যে আমরা ডলার কিনতে যাচ্ছি রুপি বিক্রি করে, তাতে তো রুপি আরো দুর্বল হচ্ছে, ডলার স্ট্রং হচ্ছে। আমরা যদি একের পর এক দেশের সঙ্গে বাইল্যাটারাল মেকানিজম চালু করে দিতে পারি, যে ভাই বাংলাদেশ তোমাদের সঙ্গে, মানে যে কোনো দেশ, ঠিক আছে আমি উদাহরণ নিচ্ছি পার্শ্ববর্তী দেশ বলে, তোমাদের সঙ্গে আমাদের যা ব্যবসা, তোমরা আমাদের ডিরেক্ট তোমাদের টাকায় পে করবে, আমরা তোমাদের ডিরেক্ট আমাদের রুপিতে পে করব। তোমাদের টাকা আমার কাছে গচ্ছিত থাকবে, আমাদের রুপি তোমার কাছে গচ্ছিত থাকবে। আবার যখন ভাইসি ভার্সা বিজনেস হবে, আবার কিছু লাগবে, এখান থেকেই আমরা আবার টাকা দিয়ে দেবো, রুপি নিয়ে নেবো, এইভাবেই চলবে। মাঝখানে আমরা ডলারকে আনতে দেব না। তাহলে লাভ কি হলো? রুপি আন্তর্জাতিক মার্কেটে যে ঢেলে ফেলে দেওয়া হচ্ছে আমের মতো ঝুড়ি ঝুড়ি, ওইটা হবে না, এবং অন্য যে দেশ সেই দেশটারও লাভ হবে। তাহলে স্যার এই মেকানিজম করছে না কেন দেশগুলো? আমেরিকার ভয়। ভারত অনেকগুলো দেশের সঙ্গে করেছে, বাট সব দেশের তো সাহস নেই, না 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 ডলার ছাড়া বিজনেস করলে আমেরিকা মারবে, আমেরিকা বকবে। তো ডলার দিয়ে বিজনেস হলে তো আমেরিকাকে কিছু করতে হয় না, বসে বসে বড় লোক হয়। ও জাস্ট বসে আছে, লোকে আসছে ডলার কিনছে, কিনে অন্য একটা দেশকে দিচ্ছে, ওই দেশ আবার ডলার নিয়ে অন্য একটা দেশকে দিচ্ছে, ডলারের ডিমান্ড অটোমেটিক বাড়ছে, আরব ডলারে পেমেন্ট নিচ্ছে, অন্য রুপিতে বা অন্য কারেন্সিতে নিচ্ছে না। তো যেই দেশি বলে যে ভাই আরব আমরা না ডলারে বিজনেস করব না, আমেরিকা বলে ওই কে বলছে তোকে ডলারে বিজনেস করবে না, দাঁড়া ওকে দেখছি আমি। তো যার ফলে আমেরিকার ভয় কাটিয়ে সব দেশ এগোতে পারছে না, ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে, যতগুলো হয় সেটুকু লাভ। সব থেকে বড় যেটা লাভ বা যেটা আমাদের করতে হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এনার্জি, তেল গ্যাস। এইটাকে আমরা যদি ইলেকট্রিক করে দিতে পারি, দেশ পাল্টে যাবে। কেন স্যার কথা বলছেন দেশ পাল্টে যাবে? আগের অর্থবর্ষে আমাদের টোটাল ক্রুড অয়েল ইম্পোর্টের বিল ছিল $135 বিলিয়ন, যেটা এবছর নিশ্চিন্তে হয়ে যাবে $200 বিলিয়ন। কারণ হচ্ছে চাহিদাও বাড়ছে এবং দামও বাড়ছে, দুটোই বাড়ছে। $200 বিলিয়ন ধরুন আমাদের আর ইম্পোর্ট করতে হচ্ছে না, আমরা পুরোটাকে ইলেকট্রিক করে ফেলেছি। এর মানে বুঝতে পারেন আপনি, এক বছরে $200 বিলিয়ন আমাদের বেঁচে গেল। এর মানে আমি আপনাকে সহজ করে বোঝাচ্ছি। তৃণমূল কংগ্রেস যখন সরকারে এসেছিল তখন শুনেছিলেন মমতা ব্যানার্জি বলেছিল 1,80,000 কোটি টাকা সিপিএম সরকার ঋণ করে রেখে গেছে 34 বছরে। 34 প্লাস 15, 49 বছরে মমতা ব্যানার্জি যখন চলে গেল, বিজেপি এসে কি বলল? ওই ঋণটাকে বাড়িয়ে মমতা ব্যানার্জি 15 বছরে করে দিয়েছে 8 লক্ষ কোটি টাকা।
তাহলে একটা রাজ্য স্বাধীনতার পর থেকে এই সময় অবধি 75 বছর প্লাস টাইমে ঋণ করেছে 8 লক্ষ কোটি টাকা। এটাকে হিউজ ঋণ বলে ধরা হচ্ছে। এত বছরে করেছে এত বড় একটা রাজ্য। এটা এক বছরে যদি আমরা বাঁচাতে পারি, এটার মানে মোটামুটি হচ্ছে আপনার ওই 19 লক্ষ কোটি টাকা। এক বছরে তেলের খরচ যদি আমরা 0 করে দিই, ক্রুড অয়েল আমদানি, এক বছরের টাকায় আমরা পশ্চিমবঙ্গের সারা জীবনের ঋণ সম্পূর্ণ মিটিয়ে দিয়ে, যে পশ্চিমবঙ্গের মাথায় আর কোনো ঋণ নেই, আর কোনো সুদ গুনতে হয় না আমাদের, সেম অত পরিমাণ টাকা আমাদের হাতে আবার থেকে যাবে। মানে এর হাফ টাকায় একটা গোটা রাজ্যের ঋণ সারা জীবনের মতো মিটে যাবে। এটা আমাদের এক বছরের তেলের খরচ, ক্রুড অয়েল ইম্পোর্ট। আপনি বুঝতে পারছেন কেন এত জোর দেওয়া হচ্ছে ইলেকট্রিক, ইভি, সোলার? এবার ফিল করতে পারছেন আশা করি। এটা আমাদের করতে হবে। এবং নেক্সট, এবং সব থেকে বেশি আমাদের ইম্পোর্ট বিল হয় এটা থেকে, ফার্স্ট এটা থেকে, সেকেন্ড গোল্ড থেকে। গোল্ড ভারতবর্ষে উৎপাদনের জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, দেখেছেন বিভিন্ন গোল্ড মাইনে খনন ইত্যাদি শুরু হয়েছে, প্রোডাকশন শুরু হয়ে যাবে এবছর বা তার পরের বছরের মধ্যে। নেক্সট আমাদের কি করতে হবে? মেক ইন ইন্ডিয়া। ভারতবর্ষে তৈরি জিনিস বিদেশে বিক্রি। এখন ভারতবর্ষ থেকে প্রচুর ইভি গাড়ি বিদেশে বিক্রি শুরু হয়েছে। এটা প্রচুর করতে হবে, সব সেগমেন্টে করতে হবে। আমাদের অফিসে যেমন প্রত্যেকটা এসি লাগানো আছে ভোল্টাসের, টাটা কোম্পানির, ভারতবর্ষের কোম্পানির। মেক ইন ইন্ডিয়া, ভারতে তৈরি ভারতবর্ষের কোম্পানির জিনিস আমরা ব্যবহার করব এবং তারপর সারা পৃথিবীতে রপ্তানি করব। এটা করতে হবে। কারণ যেই আমরা নিজেদের দেশে জিনিস তৈরি করব, আমাদের বিদেশ থেকে এসি গাড়ি কোনো কিছু কিনে আনতে হবে না, আমাদের ইম্পোর্ট বিল কমলো। উল্টে আমরা এগুলো এবার বিদেশে বিক্রি করব, আমাদের এক্সপোর্ট বেড়ে যাবে, ব্যাস কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আমরা প্লাস চলে যাব, এবং অটোমেটিক রুপিয়ার ইকোনমি বেটার হবে। এছাড়া কোনো শর্ট টার্ম সলিউশন নেই, এটা একমাত্র সলিউশন। এবার প্রবলেম কি? প্রবলেম হচ্ছে লাস্ট কিছু বছর ধরে ভারতবর্ষ চেষ্টা তো করছে, স্যার এত মেক ইন ইন্ডিয়া এই সেই শুনলাম, তাহলে হচ্ছেটা কি? এখনো আমরা কেন পারছি না? দেখুন, মুশকিল হচ্ছে ভারত সরকার, আমি ধরলাম লাস্ট 10, 15, 12 বছর ধরে যে ইনিশিয়েটিভ নিচ্ছে, চলছে, সরকারের কাছে 100 টাকা রয়েছে, সরকার কাজ শুরু করতে এলো। এসেই সরকার প্রথমে মনে করলো যে ভাই দেশকে বাঁচাতে গেলে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে জোর দিতে হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে সায়েন্সের সেরা সেরা জিনিস বানিয়ে ফেলতে পারলে ওগুলো আমরা বিক্রি করব, সারা পৃথিবীতে আমরা সেরা হয়ে যাব। 100 টাকা আমার কাছে আছে, নাও ডিআরডিও, সায়েন্টিস্ট, ইউনিভার্সিটি, কলেজ, রিসার্চ এডুকেশন 70 টাকা নিয়ে নাও তোমরা। সরকার সবে দিতে যাবে, সাই করে রোড মিনিস্টার চলে আসবে, ধরা যাক নীতিন গডকরি চলে এসছেন, স্যার এত রিসার্চ করে আমাদের ছেলেমেয়েরা যেসব জিনিস তৈরি করবে, শিল্প তো হবেই না, আমাদের দেশে তো রাস্তারই অবস্থা খারাপ, আগে তো আপনাকে রাস্তা বানাতে হবে, না হলে শিল্পপতিরা এসে বিদেশ থেকে এদেশে কিছু ইনভেস্ট করবে? যারা কাজ করবে তারা তো গাড়ি নিয়ে আসতেই পারবে না অফিসে, কোনো কারখানায় মাল উৎপাদন হলো লরি করে তো যেতেই পারবে না মাল পোর্ট পর্যন্ত। হ্যাঁ, তাহলে 70 টাকা দেওয়া যাবে না, দাঁড়াও তোমরা 60 টাকা রাখো, 10 টাকা নীতিন গডকরি স্যার আপনি রাখুন, আপনি রোড বানাতে শুরু করুন। এবার পোর্ট মিনিস্টার চলে আসবেন, বন্দর, উনি এসে বলবেন স্যার বন্দরগুলোরই তো অবস্থা খারাপ, কিছুই কাজ হয়নি এত বছরে, জিনিসপত্র বিদেশে পাঠাতে গেলে তো বন্দর ছাড়া উপায় নেই, ফ্লাইটে করে তো আর আমরা জিনিস ডেলিভারি দিতে যাবো না বিদেশে, বন্দরে তো কোটি কোটি টাকার কাজ দরকার, ওখানে তো 1-2 টাকায় কিছু হবে না। আর বন্দর আপনি না করলে রোড করে আর রিসার্চ ডেভেলপমেন্ট করে বড় বড় জিনিস তৈরি করে কোনো লাভই নেই। হ্যাঁ, কথা তো ঠিক, এই রিসার্চ ডেভেলপমেন্ট 50 টাকা রাখো, 10 টাকা দাও, পোর্ট মিনিস্টার স্যার আপনি পোর্টের কাজ শুরু করুন। এবার টেকনোলজির লোকজন আসবে, অশ্বিনী বৈষ্ণব স্যার আসবে, স্যার রেলওয়ের যা অবস্থা, আপনাকে তো বড় বড় মালপত্র তো রেল লাইনেই ফ্রেট করিডর দিয়ে ট্রান্সফার করতে হবে, টেকনোলজির অবস্থা খুব খারাপ, সব জিনিসপত্র
নতুন করে ঠিক করতে হবে, না হলে সব ভেঙে চুরে পড়বে এক্ষুনি। লাস্ট এতগুলো বছর ধরে কিচ্ছু হয়নি, আমাকে কিছু টাকা দিন, নইলে এসব করা বেকার আপনার। তাহলে রিসার্চ ডেভেলপমেন্ট তোমরা 40 টাকা রাখো, 10 টাকা কিছু করার নেই, রেলওয়েকে দিয়ে দাও। এইবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবে, এসে বলবে স্যার এইসব ডেভেলপমেন্ট সাধারণ মানুষ বোঝে না, আপনি কি পোর্ট বানাচ্ছেন, কি রিসার্চ ডেভেলপমেন্ট করছেন। সাধারণ মানুষ বলছে ভাতা যদি না দেন ভোট দেব না। আর ভোটেই যদি হেরে যান, ডেমোক্রেটিক দেশ তো, আপনি তো জোর করে বসে থাকতে পারবেন না চীনের মতো, যে আমরা 50 বছরে দেশকে পাল্টে ছাড়বো। আপনাকে তো প্রত্যেক 3-4 মাস পর পর কোনো না কোনো রাজ্যে ভোটে গিয়ে আগে জিতে আসতে হবে। হেরেই গেলে তারপর দেশকে কি করে পাল্টাবেন? 10 টাকা দিন, সাবসিডি লোককে না দিলে লোক ভোট দেবে না, আর ডিপ স্টেট লোককে খেপিয়ে দেবে, লোক আরো বিদ্রোহ করবে, বলে এই তোমরা 30 টাকা রাখো, 10 টাকা দাও সাবসিডির জন্য। ঠিকই বলছে এরা। এইবার ধরুন রাজনাথ সিং আসবে, স্যার দেশে আপনি যা উন্নতি করতে চেষ্টা করছেন, পাকিস্তান, বাংলাদেশ, জঙ্গিরা বিভিন্ন জায়গা থেকে অ্যাটাকের প্ল্যান করছে, এত উন্নতি সহ্য হচ্ছে না, আমাকে 10 টাকা না দিলেই নয়, আমি আর্মিদের জিনিসপত্রই নেই ঠিকঠাক, আর্মিরা লড়বে কি করে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করলে ভাই তুমি 20 টাকা রাখো, 10 টাকা দাও, রাজনাথ সিংকে দেওয়া হোক। এইবার অজিত দোভাল স্যারের টিম আসবে, এসে বলবে স্যার সবই তো হলো, ডিপ স্টেট সমাজের মধ্যে যা ঝামেলা লাগাচ্ছে, এদের হ্যান্ডেল করার জন্য তো স্পাই চাই। আপনি কোথায় রোড তৈরি করছেন, ডিপ স্টেটের লোকজন এনজিওর লোককে পাঠিয়ে দিয়েছে, বলছে এখানে 3টে গাছ কেন কাটা পড়বে, আমরা বলছি 30টা গাছ লাগিয়ে দেবো, তাও শুনছে না, বলছে 3টে গাছকে আমরা কাটতে দেবো না, রোড হতে দেবো না, যাতে ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার আটকে যায়। তো ওদের মধ্যে আমাদের ইন্টেলিজেন্সের লোককে ঢোকাতে হবে, কোত্থেকে বিদেশ থেকে ফান্ডিং আসছে কি না কি, এগুলো তো আটকাতে হবে, আমার তো টিম চাই, 10 টাকা আমাকে দিন। অজিত দোভাল স্যারকে দিতে হলো 10 টাকা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাছে পড়ে আছে 10 টাকা, কি করে কাজ হবে? তো এই রকম একটা অবস্থা থেকে আমাদের দেশ শুরুটা করেছে, যে সব দিক ব্যালেন্স করে 10 থেকে 11, 11 থেকে 12 একটু একটু করেই এগোতে হবে। চীনের মতো বিশাল স্পিডে এগোনোর আমাদের উপায় নেই, কারণ আমাদের ডেমোক্রেটিক দেশ। চীন বলবে ও রাস্তা তৈরি করতে দিচ্ছে না, আটকাচ্ছে, ওর ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও। ভারতবর্ষ পারবে না সেটা, পরের দিন দেশে আগুন জ্বলবে, তাই না? এইবার এখন সরকারের কি করণীয়? এবার যার ফলে আপনি দেখবেন এই 10, 12, 15 বছর ধরে বিভিন্ন জিনিস হচ্ছে, কিন্তু তার আউটকাম এখনো আমরা পাচ্ছি না। প্রত্যেকটা জিনিসই ওই 80% মতো জায়গায় এসে আটকে আছে। আর 3-4 বছর পর প্রত্যেকটা জিনিস এমন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে যে ভারতবর্ষ রেজাল্টটা পেতে শুরু করবে। মানে বাড়িতে অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে, কিন্তু বাড়ি এখনো থাকার উপযুক্ত হয়নি, জাস্ট দরজা জানলাগুলো বসেনি, ইলেকট্রিকটা লাগেনি, বাকি পুরো বিল্ডিং রেডি। কিন্তু আপনি তো লোককে বলতে পারবেন না আমার বিল্ডিং রেডি, লোককে থাকার উপযুক্ত করে দিতে হবে না? তো এই ফাইনাল 20% কাজটা আমাদের দেশের বাকি। দেখুন গভর্নমেন্টকে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে 3-4টে মেন জায়গা। আলটিমেটলি এক্সপোর্ট বাড়াতে হবে, বিজনেস বাড়াতে হবে। গভর্নমেন্ট তো বিজনেস করবে না। গভর্নমেন্টকে ব্যাংকিং সিস্টেম স্ট্রং করে দিতে হবে, যাতে দেশের যে কোনো ইয়াং ছেলে মেয়ে বিজনেস করতে গেলে ও ঠিকঠাকভাবে হ্যারাস না হয়ে পুরো লোন পেয়ে যায়, ওর পুরো প্রসেস প্রোটোকল যাতে হয়ে যায়, ও যাতে ডিমোটিভেটেড না হয়। সেকেন্ড, গভর্নমেন্টকে ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে। কোনো জায়গায় যদি ল অ্যান্ড অর্ডার খারাপ থাকে, কোনো বিজনেসম্যান ওখানে গিয়ে বিজনেস করতে চাইবে না। আপনি সোমালিয়ায় গিয়ে দোকান দেবেন, ভাই দোকান দিলাম, দোকান আমার লুটপাট হয়ে যাবে পরের দিন। মানুষ সেখানেই ব্যবসা করবে যেখানে সেফটি আছে। এটা গভর্নমেন্টকে দেখতে হবে, এটা আমাদের কাজ নয়। 3, ইনফ্রাস্ট্রাকচার। আপনি সেখানেই কারখানা করবেন, কোম্পানি, অফিস, ব্যবসা করবেন যেখানে রেল, মেট্রো, রোড, কানেক্টিভিটি, ইনফ্রাস্ট্রাকচার সব ঠিকঠাক আছে, তাই না? গভর্নমেন্টকে বাড়াতে হবে। এবং 4 নাম্বার জিনিস, গভর্নমেন্টের নিউ রেভিনিউ সোর্স গভর্নমেন্ট কেন খুঁজে পাচ্ছে না? কিচ্ছু করতে হবে না গভর্নমেন্টকে। প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা বড় একটু অফিসার, যেসব ঘুষ খাওয়া ডিপার্টমেন্টগুলো আছে, সরকার সবই জানে, তাদের অফিসারদের এক একজনকে ধরে ডাকুক আর বলুক যে ভাই দেখো সারা জীবনে যা ঘুষ খেয়েছো, তোমার পুরো স্যালারি অডিট করা হবে, আর তুমি কি কি জিনিস সারা জীবনে করেছো লাস্ট 20-25 বছরে অডিট করা হবে, না মিললে কিন্তু একদম 20 বছর জেলে থাকবে। আর তোমাকে সহজ সলিউশন দেওয়া হচ্ছে, কোনো জেল টেল হবে না, যা টাকা ঘুষ খেয়েছো তার 80% ফেরত দিয়ে চলে যাও, ক্ষমাছে।
হ্যাঁ, এরপর থেকে 1 টাকা ঘুষ খেলেও জেলে হবে, বাট যা ঘুষ খেয়েছো এতদিন তার জন্য জেল হবে না, 80% টাকা দিয়ে চলে যাও দেশকে। আরে সারা জীবন ধরে বিচারই হচ্ছে, ও ঘুষ খেয়েছে, ওর জেল হবে। ও দেশের টাকা মেরে কোটি কোটি টাকা করে ফেলেছে, ওর ফ্যামিলি ভালো আছে, ওর জেল হবে কিনা তারও গ্যারান্টি নেই। আর ওর জেল হলে দেশের কি উপকারটা হবে? জেলে বসে ওকে খাওয়াতে হবে। ও তো এরম না যে ও ক্রিমিনাল, বাইরে বেরোলেই লোককে খুন করছে, ওকে জেলেই রাখতে হবে। ওকে জেলে রাখার থেকে ওর টাকাটা নিয়ে নেওয়া খুব জরুরি, যেটা দিয়ে আমরা আবার দেশের কাজ করে নিতে পারবো। আর জেলে থেকে ওর যা কষ্ট হবে না, ওর সারা জীবন ধরে দুর্নীতির পয়সায় জমানো যা টাকা পয়সা বাড়ি গাড়ি করেছে, সেইগুলো সিজ করে নিলামে বেচে দিয়ে ওকে একটা 2 কামরার বাড়িতে পাঠিয়ে দিলে ও তার থেকে বেশি কষ্ট পেয়ে মরবে, হায় হায় করবে কি হলো কি হলো। ওকে জেলে রাখার দরকার নেই, ওর থেকে টাকাটা নিয়ে ওকে ছেড়ে দিন, ডিরেক্ট অফার দিয়ে দিন। এর জন্য জুডিশিয়াল রিফর্ম দরকার। বিজনেসম্যানদের পরিষ্কার জাস্ট কয়েকটা রেট দরকার। সোনার দোকানে যাবে সরকারি অফিসাররা ক্রেতা সেজে, যেখানে গিয়ে বলবে বিল করবেন না, জিএসটি দেবো না। সোনার দোকানে দাদা ঠিক আছে, ওইখান থেকে লোকটাকে অ্যারেস্ট করুন। ওকে অ্যারেস্ট করে বিশাল কিছু কাজ হবে না। ওই সোনার দোকানের লোকটাও ক্রিমিনাল নয় যে ওকে অ্যারেস্ট করতে হবে, জিএসটি ছাড়া বিজনেস করছিল, ধরা পড়ে গেছে। সোসাইটি ওইভাবে চলছিল, তাই ও ওইভাবে চলছে। ও যদি বলে আমি করি না জিএসটি ছাড়া, কাস্টমার ওর দোকানে যাবে না, অন্য দোকানে চলে যাবে। ওখান থেকে পুরো ক্যামেরা করা, পুরো সমস্ত সংবাদপত্রকে, নিউজ মিডিয়াকে ডাকা যে দেখুন আমরা রেডে এনাকে ধরেছি। তো এরপর যদি ইনি কখনো আর এটা করেন, এনার লাইসেন্স ক্যান্সেল হবে, ইনি জেলে যাবেন। আজকের জন্য এনাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে না। আর এনার ঘটনাটার মধ্যে দিয়ে আমরা গোটা রাজ্যের সবাইকে বার্তা দিয়ে দিলাম যে এরপর যদি কাউকে ধরা হয়, সে কিন্তু বলতে পারবে না যে আমি তো প্রথমবার, আমাকে ছেড়ে দিন প্লিজ। ভয়টা ধরানোটা জরুরি। বিজনেসম্যানকে অ্যারেস্ট করতে হবে না, বার্তা দেওয়াটা জরুরি। কাল থেকে সবাই ট্যাক্স দিতে শুরু করে দেবে। দেখুন, সবাই অল্প অল্প করে ট্যাক্স দিলেই দেশের ইকোনমি ঠিক হয়ে যায়। সেটা না করে কেউ ফাঁকি দেবে আর কেউ সৎভাবে বেশি ট্যাক্স দেবে, সেটা তো হয় না। না, পলিটিক্যাল লোকজন কার খাটের তলা, এখান থেকে ওখান থেকে টাকার পাহাড় বেরোচ্ছে। আর ছেড়ে দিন, ওদের জেলে রেখে কি করবেন? ভিআইপি ট্রিটমেন্ট দিতে হবে, ঝামেলা। ওকে বলুন যে ভাই যা টাকা নিয়েছো সব আমরা নিয়ে নিলাম, দিয়ে জুডিশিয়াল রিফর্ম করে সরকার ওই টাকা নিয়ে নিক, দিয়ে ওই টাকা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুক। কোনো একটা ব্রিজ তৈরি হলো কোনো একজন নেতার খাটের তলা থেকে পাওয়ার টাকা দিয়ে, ব্রিজের ওপর লিখে দিক অমুক নেতার খাটের তলার থেকে পাওয়া টাকার সৌজন্যে এই ব্রিজ নির্মিত হলো, ধন্যবাদ। কোনো অসুবিধা নেই আমাদের। আর তারপর ওই নেতাকে বলে দেওয়া হোক যে এবার যদি 1 টাকাও মেরেছো সঙ্গে সঙ্গে 20 বছরের জেলে যাবে। আগে টাকাগুলো উদ্ধার করতে হবে ওদের থেকে। টাকা পড়ে আছে দেশে, আমরা কাজে লাগাতে পারছি না। এটা গভর্নমেন্টের দায়িত্ব, এটা আমি আপনি পারবো না। আমি আপনি কি পারবো? আমাদের দায়িত্ব সোসাইটি চেঞ্জ করা। আমাদের সমাজে সমস্যা, মেয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বা মেয়ে কাউকে পছন্দ করেছে, বাড়িতে বলছে, মেয়ে বলছে বাবা আমি একজনকে পছন্দ করেছি, সরকারি চাকরি করে, 35,000 টাকা মাইনে পায়। বাবা বলছে বাবা মা ডাকো ওদের, আমি কথা বলবো। মেয়ে বলছে বাবা আমি একজনকে পছন্দ করেছি, বিজনেস করে, মাসে 1.5-2 লাখ টাকা প্রফিট হয়। না না না, ওরম ছেলের সঙ্গে দেব না। সোসাইটিটাকে আমরা বিষাক্ত তৈরি করেছি। আমাদের সোসাইটিতে বিজনেসম্যান বললে আমাদের মাথায় আসে অসাধু লোক, দুর্নীতি করে। এই সোসাইটিতে কেউ বিজনেসম্যান হতে চাইবে ভদ্রলোকে? আমেরিকার সোসাইটিতে বিজনেসম্যানদের সম্মান আছে যে ইনি জব ক্রিয়েট করেন, ইনি 10 জন মানুষের পরিবার চালান, ইনি রেসপেক্টেড। সেই রেসপেক্ট যদি আমরা না দিতে পারি আমাদের ইয়াং এন্টারপ্রেনারদের, এ দেশ এই সমাজ পাল্টাবে না। তো আমাদের নিজের বাড়ির ছেলে মেয়েদের বিজনেসে আমরা উৎসাহ দিই না, দেশ কি করে পাল্টাবে? বিজনেস ছাড়া দেশ পাল্টাতে পারে না, বাণিজ্যে বসতে লক্ষ্মী। বাণিজ্য ছাড়া কোনো উন্নতি হতে পারে না অর্থনীতির। এবং ডিপ স্টেট এখানেও ঢুকে আছে। ডিপ স্টেট কি করবে? একটা ভালো কারখানা হচ্ছে, শ্রমিকদের জড়ো করবে, বলবে দেখো তোমরা বঞ্চিত। শ্রমিকরা বলবে হ্যাঁ বঞ্চিত, কারণ সব শ্রমিকই মনে করে আমি বঞ্চিত, আমিও মনে করি আমি কম টাকা মাইনে পাই, আমাকে আরো ডবল মাইনে করে দিলেও আমার মনে হবে না না আমাকে আরেকটু বাড়ানো উচিত ছিল। এটা হিউম্যান সাইকোলজি, এতে অসুবিধার কিছু নেই।
আর কোম্পানি মনে করে যে কম কাজ করছে, বেশি টাকা নিচ্ছে। হিউম্যান সাইকোলজি। তো ডিপ স্টেট এসে কি করবে? ইউনিয়ন লিডার তৈরি করবে, বলবে তোমরা হরতাল করো 15 দিন, কারখানা বন্ধ করে দাও। তারপর কারখানার মালিক কি করবে? লসে তো চালাবে না, কারখানা তালা ঝুলি দিয়ে চলে যাবে। তো যারা মধ্যবিত্ত ছিল তারা একদম গরিব হয়ে গেল। না, আগে অল্প টাকা মাইনে পাচ্ছিল, এখন আরোই পেল না। এই যে এবার কোম্পানির মালিক কি দেখবে? ভাই এই জায়গায় আমি এসে একটা এত বড় জায়গা নিয়ে কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে একটা কারখানা বানালাম, ইউনিয়ন লিডাররা এসে ঝামেলা করে আমার কারখানা বন্ধ করে দিল। ও আর জীবনে এই জায়গায় কারখানা করবে? কোনো ইনভেস্টার আর এই দেশে ইনভেস্ট করবে? তো এই ইউনিয়ন লিডারদের পেছনে যে ডিপ স্টেট লুকিয়ে আছে, তাদের হ্যান্ডেল করা সোসাইটির কর্তব্য, আমাদের কর্তব্য। এটা সব গভর্নমেন্ট করে দেবে এটা হতে পারে না। যে না ভাই, আমি আমার ট্যালেন্টে কাজ করছি, এই কোম্পানিতে না পোষালে অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করব যেখানে বেশি টাকা মাইনে। আর যদি আমার ট্যালেন্ট থাকে, এই কোম্পানি আমার মাইনে বাড়িয়ে দিতে বাধ্য হবে যদি আমি রেজিগনেশন দিয়ে চলে যাই, ওরা যদি মনে করে আমাকে রাখাটা জরুরি ওদের জন্য। এটা অ্যাপ্রোচ হওয়া উচিত না? ইনস্টিটিউটদের কি দায়িত্ব? আমার ইনস্টিটিউট, এরকম যত ইনস্টিটিউট আছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে, ইয়াং ছেলে মেয়েদের স্কিল্ড বানানো। আমার বাবা ছোটবেলা থেকে বলতো, পড়াশোনা যেমন করছিস সঙ্গে একটা হাতের কাজ শিখে রাখবি, তাতে পেটের ভাতের অভাব হবে না। আমাদের ছোটবেলায় হাতের কাজ মানে ইলেকট্রিকের কাজ ফাজ এই সব ছিল। এখন হাতের কাজ মানে এআই জানা, ডিজিটাল মার্কেটিং জানা, ট্যাক্সেশন জানা, এইসব কাজকর্ম জানা। এখন ল্যাপটপ বেসড কাজ হয়ে গেছে, ডেস্কটপ বেসড কাজ হয়ে গেছে। তো স্কিল, ভালো কথায় বললে এই পুরো জিনিসটাকে স্কিল বলা হয়। আমি আমার মতো চেষ্টা করি পশ্চিমবঙ্গের জনতাকে স্কিলড করতে। যারা যারা ইনস্টিটিউট চালান প্রত্যেকে চেষ্টা করুন নিজের মতো করে। সবাই চেষ্টা করলে আলটিমেট হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল আপনার কাজ কি? প্রত্যেকের দায়িত্ব আছে এখানে। আপনার কাজ হচ্ছে ঠিকঠাক এফোর্ট দেওয়া। দেখুন না চেষ্টা করে, আমি নিউজ পেপারে পড়ছিলাম একজন গৃহবধূ, তিনি অর্কিড চাষ করে মাস গেলে 1.5-2 লাখ টাকা প্রফিট করেন, বিদেশে অর্কিড বিক্রি করেন। গৃহবধূ, বাড়িতে একটা ছাদের ঘরে করেছেন, চেষ্টা আছে। সিরিয়াল না দেখে ওই সময়টা করেছেন। সিরিয়াল দেখা খারাপ বলছি না, দেখুন না রিফ্রেশমেন্ট দরকার দিনে 1-2। 6 ঘন্টা ধরে সিরিয়াল দেখবেন? প্লিজ, আপনার ট্যালেন্টের প্রয়োজন এই দেশের, আপনাকে প্রয়োজন এই দেশের, কেন নিজের সময় নষ্ট করবেন আপনি? আমি আমার বাড়িতে দেখেছি, বিশাল ঝামেলার কাজ না, আমার ভাইকে দেখেছি, ও ঠাকুর তৈরি করে, ড্রেস ইত্যাদি ডিজাইন করে, ফ্যাশন ডিজাইনার। বিদেশে ঠাকুর পাঠায় ও, বাড়িতে বসে কুরিয়ার করে। আজকালকার দিনে তো সবই হয়। আমার খুব আনন্দ লাগে, বিদেশ থেকে কিছু তো ডলার, কিছু তো ইউরো এদেশে আসছে, দেশের ইকোনমি তো বেটার হচ্ছে। তো এক্সপোর্ট করতে হবে। ছোট ছোট জিনিস আজকাল এক্সপোর্ট হয়, অর্কিড থেকে, ঠাকুরের মূর্তি থেকে, ড্রেস থেকে, সবই। এবং নিজে যদি আপনি কোনো ফিল্ড নিয়ে জানেন, সেটা নিয়ে আর 5 জনকে একটু জানান না, হ্যাঁ ও বড়লোক হয়ে যাবে। আরে ও বড়লোক হবে মানে আপনার দেশ বড়লোক হবে। আপনার দেশ বড়লোক হলে কালকে আলটিমেটলি আপনিও তার একটু বেনিফিট পাবেন। ওকে গরিব করতে গিয়ে আলটিমেটলি দেশকে গরিব করবেন, আলটিমেটলি আপনি নিজেও খারাপ থাকবেন। এবং স্কিল বাংলা সব সময় ধীরে কিন্তু নিশ্চিতভাবে একটার পর একটা স্টেপ নিয়ে গেছে, যেটুকু আমরা পারি পজিটিভলি। হ্যাঁ, আপনারা আমাকে অনেক কিছু বলেন যে স্যার আপনার ভিডিওগুলো বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে ছাড়ুন, হয়তো একদিন ছাড়বো। কিন্তু আমি জীবনে একটা ব্যাপার বুঝেছি, হড়বড় করে কিছু হবে না। একটা কাজ করো, সেটাকে স্টেবল করে নাও। যখন তুমি নিশ্চিত যে এই ব্যাপারে আমার পুরো গ্রিপ চলে এসছে, আমার ব্যাকএন্ড টিম পুরো রেডি হয়ে গেছে, আর কোথাও কোনো ফ্ল নেই, গ্লিচ নেই, তখন সেকেন্ড একটা স্টেপ শুরু করো। সেটাকে আবার 6 মাস পুরো রেডি করো। যখন ফার্স্ট আর সেকেন্ড স্টেপ পুরো রক সলিড ভাবে রেডি, থার্ড একটা স্টেপ নাও। আমি এইভাবেই এগোই। তো যেমন স্কিল বাংলা ইউটিউব চ্যানেল যখন পুরো ঠিকঠাক রেডি হয়ে গেছে, আমাদের কোর্সগুলো ঠিকঠাকভাবে হয়, তখন আমরা স্কিল বাংলা ফেসবুক পেজ যেমন করেছি ইন্টারনাল পলিসি ডিসকাশনের জন্য, যেটা আপনাদের জানালাম, ফেসবুকে অবশ্যই দেখে নেবেন। এবং একটা ইউটিউব চ্যানেল আমরা শুরু করেছি এমপ্লয়মেন্ট বাংলা, কারণ চাকরি দিতে হবে ছেলে মেয়েদের, তবে ইকোনমি ঠিক হবে। ছেলে মেয়েরা বেকার হয়ে বসে থাকলে হবে না। সবাই যে সরকারি চাকরি করবে তা তো না, প্রাইভেট চাকরিও রয়েছে চারিদিকে। এমপ্লয়মেন্ট বাংলা সেই চ্যানেল, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা ইউটিউব চ্যানেল এমপ্লয়মেন্ট বাংলা।
আমারই সহকর্মী অনুজ প্রতিম, সুদীপ্ত ব্যানার্জি। সুদীপ্ত স্যার এখানে ভিডিও করেন, ও ফিজিক্সের টিচার অ্যাকচুয়ালি। ও এই চ্যানেলটায় পুরো ভিডিও করে, সব চ্যানেল তো আমি নিজে ভিডিও করতে পারবো না। তো এই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমি সাবস্ক্রাইব করে নিলাম, এই কয়েকদিনে 44,000 মানুষজন সাবস্ক্রাইব করে নিয়েছে। এই চ্যানেলে ডেলি একটা ভিডিও দেওয়া হয়, কাদের জন্য? যাদের চাকরি দরকার, ইউথদের জন্য, 18 থেকে 40। এবং ইউথদের যদি কোনো দিক থেকে কোনো স্কলারশিপ বা কোনো কিছু পাওয়ার উপায় থাকে সরকারি, সেটাও এই চ্যানেলে কভার করে দেওয়া হয়। ইউথদের ইকোনমিক্যালি স্টেবল করা এই চ্যানেলের কাজ, এমপ্লয়মেন্ট বাংলা। দেখুন, অন্নপূর্ণ ভান্ডার 25 বছরের একটি মেয়েও পাবে না, চাকরি পাওয়ার আগে অবধি সে যাতে এটা পায়, সেটার জন্য আমরা ভিডিও দিয়ে দিই। 83,000 লোক দেখে নিয়েছেন। আগের দিন দেখুন, 12 পাশে স্থায়ী নিয়োগ কলকাতা অফিসে চাকরি ফ্রেশার্সদের জন্য। আপনি দেখুন 8 পাশে চাকরি, আপনি দেখুন জেপটোতে চাকরি, আপনি দেখুন আন্তর্জাতিক কোম্পানিতে নিয়োগ। তো প্রত্যেক দিন একটা একটা করে আপডেট এই চ্যানেলে দিয়ে দেওয়া হয়। আনএমপ্লয়মেন্ট দূর করতে আমি তো আমার মতো করে চেষ্টা চালিয়ে যাব, কাঠবিড়ালি জনতা পার্টির লোক আমি। আমার দেশের প্রত্যেক ইউথ এমপ্লয়েডই থাকবে, আনএমপ্লয়েড নয়। তো আমি আশা করি যে কারণ, তার সম্ভাব্য সমাধান, সরকার, সমাজ, ইনস্টিটিউট, ইন্ডিভিজুয়াল প্রত্যেক মানুষ, তাদের দায়িত্ব, এই পুরোটা আমরা ঠিকভাবে আলোচনা করতে পেরেছি এবং আপনারা বুঝতেও পেরেছেন। তো চলুন, কোনো একজন নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি কেউ দেশকে পাল্টে দিতে পারবে না। যদি আমরা সবাই মিলে পজিটিভ দিকে চেষ্টা করি, ঠিক পারবো। 80% কাজ হয়ে গেছে আমাদের দেশের, বাকি 20%টা বাকি। 3 থেকে 4 বছরের ব্যাপার। যেই মুহূর্তে এনার্জির $200 বিলিয়ন আমরা সেভ করে ফেলতে পারবো, ওটা দিয়ে একের পর এক কাজ আমরা করে দিতে পারবো। আর বাকি স্কিল বাংলা চ্যানেল মনে হয় কয়েক ঘন্টার মধ্যে 6 লাখ মানুষজনের পরিবারে পরিণত হয়ে যাবে। আপনাদের ধন্যবাদ তার জন্য। এমপ্লয়মেন্ট বাংলা চ্যানেলকেও আপনারা দ্রুত 1 লক্ষ মানুষজনের পরিবারে পরিণত করে দিন। আর স্কিল বাংলা ফেসবুক পেজটাতেও আপনারা ফলো করে রাখুন। ভালো থাকবেন।